হরর বেঙ্গল স্টোরিজে আপনাদের স্বাগত। হরর বেঙ্গল স্টোরিজে আমাদের আজকের নিবেদন মুরারি মোহন বিটের লেখা একটি রোমাঞ্চকর রাত। গল্পটি আজ আমরা নিয়েছি মুরারি মোহন বিটের লেখা ভৌতিক খুন এই বইটি থেকে। বইটি কবে প্রকাশিত হয় সেই সম্পর্কিত কোনো তথ্য আমাদের কাছে নেই। গল্প পাঠে দেবার্ঘ। আশা করি আপনাদের গল্পটা অবশ্যই শুনতে ভালো লাগবে। যদি শুনতে ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটিকে করে দেবেন সাবস্ক্রাইব। তো কথা না বাড়িয়ে শুরু হচ্ছে একটি রোমাঞ্চকর রাত। গিয়েছিলাম পাশের গ্রামে। আমাদের গ্রাম থেকে পাশের গ্রামের দূরত্ব 2 মাইল। এই 2 মাইল শুধুই মাঠ। আবাদি জমির উপর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে দীর্ঘ 2 মাইল পথ। ফিরবার সময় যখন মাইল খানেক পথ অতিক্রম করেছি তখন সহসা পশ্চিমের আকাশ কালো করে মেঘ উঠল এবং সেই সঙ্গেই উঠল শোঁ শোঁ করে প্রবল ঝড়। তখন সন্ধ্যা হয়। সেই ঝড়ের মধ্যে যতটা জোরে ছোটা সম্ভব ছিল আমি ছুটতে লাগলাম। প্রায় গায়ের সীমানার কাছে এসে গেছি তখন বৃষ্টি নামল। গাঢ় ধূমিশ্রায় চারিদিক আচ্ছন্ন। 1 হাত দূরের জিনিসও নজরে পড়ছে না এমন অবস্থা। আরও জোরে ছুটতে লাগলাম। আশেপাশে দাঁড়াবার কোনো জায়গা নেই। একটু তফাতেই আছে নীলুমামার বিরাট জ্বালানি কাঠের আড়ত। আড়তটার পর থেকেই গায়ের বসতি শুরু হয়েছে, অর্থাৎ আড়তটা গায়ের শেষ সীমানায় অবস্থিত। আমার এই ঘটনা বহুকাল আগেকার। সেই সময় এত কয়লার আগুনে রাতভর জ্বলন ছিল না। প্রায় প্রত্যেক ঘরেই কাঠের আগুনে রান্না হতো। সেই জন্য গায়ে শহরে সর্বত্রই তখন কয়লার দোকানের পরিবর্তে ছিল কাঠের আড়ত। শহরে অবশ্য কাঠের আড়তদারেরা কয়লাও কিছু কিছু রাখত। নীলুমামার কাঠের আড়তটা ছিল বিরাট। এত বড় কাঠের আড়ত শহরে বড় একটা দেখা যেত না, আর বিরাট কেনই বা হবে না। নীলুমামার আড়ত থেকে প্রচুর জ্বালানি কাঠ নিকটবর্তী শহরে সরবরাহ হতো। যখনই তার আড়তে যাওয়া যাক না কেন, গেলেই দেখা যাবে পাহাড় প্রমাণ কাঠ 2-4 জায়গায় স্তূপীকৃত হয়ে আছে। নীলুমামার বসবার জন্য খড়ের ছাউনি দেওয়া বেশ বড়সড় একটা চালা আছে। চালার মধ্যে সস্তা দামে তক্তপোষের উপর মাদুর বিছিয়ে সামনের ক্যাশ বাক্স, জাপ খাতা আর দোয়াত কলম নিয়ে নীলুমামা বসে থাকেন। নীলুমামা গায়ের সকলেরই নীলুমামা, আমারও তাই নীলুমামা। নীলুমামার পরিবারের সকলের সঙ্গেই আমার জানাশোনা আছে। ছুটতে ছুটতে আধ ভেজা হয়ে নীলুমামার আড়তটার 8 চালাটার মধ্যে গিয়ে ঢুকলাম। নীলুমামাকে দেখতে পেলাম না, অথচ ক্যাশ বাক্সটা রয়েছে এবং ক্যাশ বাক্সটার পাশে একটা হ্যারিকেন মিটমিট করে জ্বলছে। ক্যাশ বাক্স যখন রয়েছে নীলুমামাও কাছাকাছি আছেন। ক্যাশ বাক্স ফেলে নিশ্চয়ই দূরে কোথাও যাননি। আমি তো তক্তপোষটায় বসলাম। যেমনই মুষলধারে বৃষ্টি পড়ছে তেমনই বইছে প্রবল ঝোড়ো হাওয়া। আমার সারা দেহে ঠান্ডায় ভীষণ কাঁপুনি শুরু হয়েছে। বুকের মধ্যে 2 হাঁটু চেপে কুঁকড়ে বসলাম। কিন্তু নীলুমামা কোথায়? অনেকক্ষণ আমি এসছি, এতক্ষণেও দেখা পাচ্ছি না কেন? টাকা পয়সা ফেলে কোথায় গিয়ে বসেই রইলেন? বাইরে ঝড়ের দাপট আর তেমন নেই, কিন্তু বৃষ্টি অবিশ্রান্ত ঝরছে। চালাটার হাত কয়েক তফাতেই খুব উঁচু একটা কাঠের স্তূপ সাজানো ছিল। দেখে বুঝলাম ঝড়ের দাপটে সেই স্তূপটা প্রায় মাঝামাঝি জায়গা থেকে ভেঙে পড়েছে সামনের দিকে। রাশিকৃত কাঠ চালাটার গোড়ায় এসে পড়েছে। অবশ্য এখানে আমার আসার আগেই এ কাণ্ড ঘটেছে। তা তো হলো, কিন্তু নীলুমামা কোথায়? প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। বৃষ্টির দাপটও বেশ কমেছে। সেপাশে কোথাও বেরিয়ে বৃষ্টিতে আটকে গিয়ে থাকলেও এতক্ষণ তো নীলুমামার ফিরে আসার কথা। কিন্তু আমার আর উঠবার ক্ষমতা নেই। অসম্ভব কাঁপুনি শুরু হয়েছে আমার দেহে। নইলে এখন যা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে ছুটতে ছুটতে কখন যে বাড়ি চলে যেতাম। আধ ভেজা তো হয়েই আছি, পুরোটা ভিজেই না হয় বাড়ি যেতাম। তবু বাড়ি গেলে তো শুকনো জামা কাপড় পরে নেওয়া যেত, কিন্তু আমার যে নড়বার ক্ষমতা নেই। 2 হাঁটুর মধ্যে মুখ গুজে কতক্ষণ বসেছিলাম
হুঁশ নেই। তারপর একবার মুখ তুলতেই যা দেখলাম, ওহ, সে কি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য! গ্যাস বাক্সটার সামনে নীলুমামা বসে আছেন, রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহে। তার বাঁ দিকের চোখটা চিহ্ন মাত্র নেই, কিসের খোঁচা লেগে চোখটা একেবারে ভিতরের দিকে ঢুকে গেছে। বাঁ দিকের গালেও মাংস নেই, গালের মধ্যে দিয়ে দাঁত ও মাড়ি দেখা যাচ্ছে। বাঁ দিকের পাঁজর থেকে অনেকটা মাংস উড়ে গেছে, সেখানে সাদা হাড় দেখা যাচ্ছে। সারা দেহ রক্তাক্ত। জনমানবহীন থমথমে রাতে লণ্ঠনের মৃদু আলোয় নীলুমামার এই ভয়ানক চেহারা দেখে, হ্যাঁ, আজও বেশ স্পষ্টই মনে আছে। ওই বিভৎস চেহারা দেখার পর মুহূর্তেই আমি দু চোখে নিবিড় অন্ধকার দেখলাম। মনে হলো ওই অন্ধকারের মাঝে ঘুরপাক খেতে খেতে কোন অতল তলে যে তলিয়ে গেলাম। জ্ঞান ফিরতে দেখলাম আমি নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছি। আমার শয্যার আশেপাশে রয়েছেন বাবা, মা, বড়দা ও সাধন ডাক্তার। মা শিয়রে বসে আমার মাথায় হাওয়া দিচ্ছেন। ডাক্তারবাবুকে বলতে শুনলাম, এখনো প্রায় 104 ডিগ্রি জ্বর, তবে মনে হচ্ছে দুপুরের মধ্যেই জ্বরটা রিমিশন হবে। তখন সবেমাত্র সকালের রোদ। একটু পরে মা আমাকে খানিকটা গরম দুধ খেতে দিলেন আর দিলেন একটা ক্যাপসুল। নীলুমামার সেই চেহারার ছবি আমার চোখের সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল অনেক প্রশ্ন। নীলুমামা গ্যাস বাক্সটা ফেলে কোথায় গিয়েছিলেন? ওকে অমন নৃশংসভাবে জখম করলো কে বা কারা? আর অমন সঙ্গীন অবস্থা নিয়ে নীলুমামা অমন নির্বিকারভাবে নিজের আসনেই বসেছিলেন বা কি করে? দেখে মনে হচ্ছিল তার দেহে যেন কোনো যন্ত্র জ্বালাই নেই। তাছাড়া কখনই বা তিনি চুপি চুপি এসে বসে পড়েছিলেন তাও তো টের পায়নি। আমি পাশে বসে থাকা সত্ত্বেও আমার সঙ্গে একটা কথাও বললেন না কেন? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল বেলা 10টায়। শরীরটা এখন বেশ ভালো মনে হচ্ছে, খিদেও লেগে গেছে বেশ, শরীরে বল পাচ্ছি। আমার ঘরে তো কেউ ছিল না। ডাক দিলাম, মা। মা প্রায় ছুটেই এলেন। তারপর পিছনে পিছনে এলেন বাবা। তারপর আসতে দেখলাম নীলুমামার বড় ছেলে সরোজদাকে। আমি শুধলাম, সরোজদা, নীলুমামার কি খবর? তিনি ভালো আছেন তো? সরোজদার চেহারা শুকনো, চোখ মুখ বসে গেছে। কাঁদো কাঁদো গলায় বলল, বাবার তো কোনো খোঁজই পাচ্ছি না। সারা গা তন্ন তন্ন খুঁজেও বাবার কোনো সন্ধান পেলাম না। তা তুই যখন কাল রাতে আমাদের বাড়ি গিয়েছিলি আমাকে খবর দিতে, তখন আমি সবিস্ময় বললাম, কি বলছো সরোজদা? কাল রাতে আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম? সরোজদা বলল, মনে পড়ছে না তোর? তা এতটা জ্বর ভোগ করলি তো, সেই জন্য বোধহয় মনে পড়ছে না। তুই তো গিয়ে আমাকে বললি বাবা ভীষণ জখম হয়ে আড়তে বসে আছে। তখনই তো আমরা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু তোকে আর দেখতে পেলাম না। ছুটতে ছুটতে আড়তে গিয়ে দেখলাম তুই বেহুশ হয়ে পড়ে আছিস। তুই কি আমাদের বাড়ি থেকে বেরিয়ে ডানা মেলে উড়ে গিয়েছিলি আড়তে? আমি বেশ জোর গলাতেই প্রতিবাদ করে বললাম, না না, তুমি ভুল করছো সরোজদা। আমি মোটেই তোমাদের বাড়িতে যাইনি কাল রাতে। অন্য কেউ তোমাদের খবর দিয়েছিল বোধহয়। সে যাই হোক, তোমরা খবর যা পেয়েছিলে তা ঠিক। আমিও নীলুমামাকে ওই রকমই ভয়ানক বিভৎস চেহারা নিয়ে আড়তে বসে থাকতে দেখেছি কাল রাতে। চেহারা যা দেখেছিলাম তাতে মনে হয়েছিল আর বেশিক্ষণ বাঁচবেন না তিনি। কিন্তু কথা হচ্ছে ওই ভয়ঙ্কর অবস্থা নিয়ে কোথায় গেলেন তিনি? খুবই আশ্চর্যজনক কথা। তোমরা আবার ভালোভাবে ওর খোঁজ করো। আমার তো মনে হয় তিনি সম্ভবত আর বেঁচে নেই। চোখের জল মুছতে মুছতে সরোজদা চলে গেলেন। পরের দিন আড়তের মধ্যেই
অত্যন্ত আকস্মিকভাবে নীলুমামার দেহের সন্ধান পাওয়া গেল। সরোজদা ও আরো অনেকে আড়তের মধ্যে নীলুমামার ব্যাপার নিয়ে নানা জল্পনা কল্পনা করছিলেন। আমিও ছিলাম। তখন আমার শরীরে জ্বর ছিল না। ওদের মধ্যে একজন হঠাৎ ঝড়ে ধসে পড়া সেই কাঠের স্তূপটার নিচে মানুষের হাতের সামান্য একটু অংশ দেখতে পায়। স্তূপের নিচে চাপা পড়ে আছে একজন মানুষ। আমরা সবাই হুমড়ি খেয়ে পড়লাম স্তূপটার কাছে। কাঠগুলো সরিয়ে দেখা গেল সে দেহ আর কারণ নয়, সে দেহ নীলুমামার মৃতদেহ। কাঠের খোঁচায় তার বাঁ দিকে চোখটা একেবারে ভেতরে ঢুকে গেছে, আর তার বাঁ গালে ও বাঁ পাঁজরে গভীর ক্ষত। শুনছেন মুরারি মোহন বিটের লেখা একটি রোমাঞ্চকর রাত। গল্প পাঠে দেবার্ঘ। কদিন পর আমরা আবার নিয়ে হাজির হব আরেকটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততদিন শুনতে থাকুন হরর বেঙ্গলি স্টোরিজ।